আমরা এর আগে জেনেছি যে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথম শর্ত হচ্ছে একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করতে হবে আমাদের। তো সেই আলোকপাতে আমরা একটা ডিরেক্টরি তৈরি করে নিলাম। কন্ট্রোল শিফট অ্যান্ড প্রেস করে আপনি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করেও করতে পারেন। আমি এটার যা খুশি তাই নাম দিতে পারি, যে কোনো কিছু। আমি আপাতত ওয়েবসাইট নাম দিলাম, দিয়ে এন্টার করে আমি আমার ডিরেক্টরিটা তৈরি করে ফেললাম। ডিরেক্টরি তৈরি করার পর সেখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাইলটা লাগবে সেটা হচ্ছে HTML ফাইল লাগবে, তাই তো? তো HTML ফাইল তৈরি করার ক্ষেত্রে আজকে থেকে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এখানে যা খুশি তাই যে কোনো নাম দিয়ে কি HTML ফাইল তৈরি করা যায়। সাপোজ আমি canon.html বা অন্য যে কোনো নাম দিয়ে কি আমরা HTML ফাইল তৈরি করেছি, বা এটা আমরা পারি। কিন্তু আসল কথা হচ্ছে যে এটা করা যাবে এবং কাজ করবে, কোনো সমস্যা নেই। তবে আমরা জানি যে যে কোনো কাজ করার জন্য একটা রুলস রেগুলেশন আছে, একটা ফরম্যাট আছে, বা একটা দেখার সৌন্দর্য বা যাই বলে না কেন এরকম কিছু থাকে। তাই আমরা আজকে থেকে যা খুশি তাই এরকম কিছু দিয়ে এটা করব না। আমরা এই প্রথম পেজটাকে, প্রথম যে আমরা index.html যে ফাইলটা তৈরি করব সেই ফাইলটার নাম দিব index.html। কেন index.html দিব এবং ইন্ডেক্সটা কি? আমরা যখন যে কোনো ওয়েবসাইটের শুরুতে প্রবেশ করি, সাপোজ আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রবেশ করছি, দেখুন এই যে একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে প্রথম যে পেজটা চলে আসলো, প্রথম যে পেজ, এই পেজটাকেই বলা হয় ইন্ডেক্স পেজ বা সূচিপত্র বা প্রথম পেজ, সূচি পেজ। তো ঠিক এই জন্য আমরা আজকে থেকে প্রথম যে পেজটা তৈরি করব আমাদের ওয়েবসাইট ডিরেক্টরির ভিতরে, সেই পেজটার নাম দিব index.html। কি নাম দিচ্ছি? index.html। আজকে থেকে আর আমরা যা খুশি তাই দিব না, তাহলে আজকে থেকে আমাদের নাম হলো index.html। তাহলে এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন এটাকে আমরা মোজিলা ফায়ারফক্স দিয়ে রান করতে পারি। তো সম্ভবত এখানে কোনো কিছু নেই, লেখালেখি হয়নি, তাই এখানে কোনো কিছু আসছে না। তো এখন যদি আমি এটাকে এর ভিতরে লেখালেখি করতে চাই, তাহলে আমাকে রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই লেখাটা চলে আসবে, আমার ফাইল চলে আসছে। এবং সেই সাথে গতকালকে আমরা দেখেছিলাম যে আমাদের HTML5 এর একটি স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমাদেরকে লিখতে হবে। তো সেই হিসাব করে আমরা আজকে এখনই শুরুতেই সেই স্ট্রাকচারটা লিখে ফেলব। চলুন আমি স্ট্রাকচারটা লিখছি। লেস দেন, গ্রেটার দেন, একদম ফুল ফ্রেশভাবে। প্রথমে আশ্চর্যবোধক চিহ্ন, তারপর হচ্ছে ডক টাইপ HTML, ডকুমেন্ট টাইপ, ডক টাইপ HTML। তার ঠিক নিচে কি শুরু হবে? HTML ট্যাগ শুরু হবে। তাহলে লিখি HTML ট্যাগ শুরু, এখানে এসে শেষ, স্ল্যাশ HTML শেষ। ঠিক এটার ভিতরে আপনাকে আরও একটি ট্যাগ লিখতে হবে। সেই ট্যাগটার নাম হচ্ছে হেড ট্যাগ, GAD, হেড ট্যাগ শুরু এবং হেড ট্যাগ শেষ। হেড ট্যাগ শেষ। এই হেড ট্যাগের মাঝখানে কি হবে? টাইটেল ট্যাগ, তাই তো? টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ শেষ, টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ শেষ। এটার ভিতরে আমরা যা খুশি লিখে দিতে পারি। যেটা লিখে দিব সেটাই কি আমাদের টাইটেলে শো করবে। এখন যদি এখানে রিলোড দেই, আমার HTML পার্ট লেখাটা শো করেছে। এবং সেই সাথে এখানে আপনাকে আরও একটি ট্যাগ ব্যবহার করতে হবে ঠিক হেড ট্যাগের নিচে। সেই ট্যাগটার নাম হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, স্ল্যাশ বডি, বডি ট্যাগ শেষ। এখন আমাদের যত কোডিং সব এটার ভিতরে। এবং সেই সাথে সকল ব্রাউজারের ভিতরে সকল লেখা, যে কোনো ভাষা, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি, সব ধরনের লেখা যেন সাপোর্ট করে, এই জন্য আমরা এখানে একটা ট্যাগ ব্যবহার করব। সেটার নাম হচ্ছে মেটা ট্যাগ। মেটা চার্ট সেট বা ক্যারেক্টার সেট, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউটের আলোচনা আজকে করব। ঠিক আছে? মেটা চার্ট সেট কী হবে? UTF-8, ইউনিভার্সাল টেক্সট ট্রান্সফর্ম। এবং সেই সাথে HTML এর ভিতরে আরও একটি হবে, সেটা হচ্ছে ল্যাং
ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি বলে দিবেন ENUS অথবা BNBD, যা খুশি তাই আপনি দিতে পারেন। এই হচ্ছে আমাদের ফুল স্ট্রাকচার HTML এর। এটা কি আমাদের ফুল স্ট্রাকচার HTML এর কথা, ঠিক আছে? এখন দেখুন আমি এটাকে রিলোড দিচ্ছি, ভিউ পেজ সোর্স করে চেক করছি, আমার কোথাও রেড মার্ক দেখাচ্ছে না, তার মানে আমার সব কিছু ঠিকঠাক আছে। এখন এমন একটা সময় আসবে যে এই যে লেখা এত কোডিং আমাদেরকে করতে হবে না, আমরা কোডিং করা ছাড়াই এটা পারবো। আমি জাস্ট এমনি আপনাদের স্যাম্পল দেখাচ্ছি। দেখুন আমার এখানে কি কোনো কিছু আছে? দেখুন এখন একাই চলে আসছে। আমি কি কপি পেস্ট করলাম? আমি কিন্তু কপি পেস্ট করিনি, একাই চলে আসছে। আপনাদের একটা সময় আসবে, আমি বলে দেব, তখন আপনারা এইভাবে করবেন, ঠিক আছে? এখন না, এখন এটা বলবো না, ঠিক আছে? এই পর্যন্ত আমরা মোটামুটি গত ক্লাসে শিখেছিলাম। তারপরে আমরা কি কি শিখেছিলাম তার একটু হিন্টস আমি আপনাদেরকে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিলাম। এখানে একটা ফাইল আছে, ডকুমেন্ট ফাইল। এই ফাইলটার ভিতরে আছে হচ্ছে আমাদের HTML ট্যাগ, যে ট্যাগগুলো আমরা মোটামুটি শিখব। এদের ভিতরে অনেক ট্যাগ আমরা শিখে ফেলেছি। আমরা বি ট্যাগ শিখে ফেলেছি, বোল্ড, মেক বোল্ড টেক্সট। ইউ ট্যাগ শিখেছি, আই ট্যাগ শিখেছি, আমরা স্ট্রং শিখেছি, আমরা পি শিখেছি, কিউ শিখিনি, বিআর শিখেছি, H1 থেকে H6 পর্যন্ত শিখেছি, তাই তো? আর কোনো ট্যাগ কি শিখেছি? আপাতত আর কোনো ট্যাগ শিখিনি, তবে আমরা শিখব। এখানে এই কয়েকটি ট্যাগ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগ। হ্যাঁ, এই ট্যাগগুলো আমরা আস্তে আস্তে শিখতেছি এবং আস্তে আস্তে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। এইখানে কিছু আজাইরা ট্যাগ আছে, হ্যাঁ, এই ট্যাগগুলো আমরা শিখব। তারপরে এখানে HTML5 এর কিছু ট্যাগ আছে, হেডার, ফুটার, ন্যাপ, আর্টিকেল, মেইন, হ্যাঁ, এগুলো আমরা শিখব। সেকশন শিখব, সেকশন। তো তার আগে এই লিস্টটা আপনারা ডাউনলোড করে নেন, হ্যাঁ, পরে আপনাদের কাজে লাগবে। আপাতত আমি আমার মতো সিরিয়ালি শেষ করি, বান সিরিয়ালি শেষ করি, পরে এটা আমরা দেখব। ওকে, আমরা শুরু করছি। এখানে গত ক্লাসে আমরা একটা হেডিং কিভাবে নিয়ে আসে এটা দেখেছিলাম, তাই না? ওয়েবসাইটের ভিতরে কিভাবে হেডিং নিয়ে আসে, কিভাবে প্যারাগ্রাফ নিয়ে আসে, সেটা দেখেছিলাম। আজকে আমরা আর একটু অন্য কিছু দেখব। তো সেই হিসেবে আমি একটু ইংলিশ করে নিচ্ছি এটাকে। এই তো, এটা হচ্ছে একটা হেডলাইন। আমরা এই হেডলাইনটাকে নিতে চাচ্ছি, Ctrl+C প্রেস করে কপি করে নিলাম এবং এখানে আমরা একটা ট্যাগ লিখলাম, H1 ট্যাগ। H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ শেষ, এবং এটার ভিতরে আমি হেডলাইনটাকে বসিয়ে দিচ্ছি। Ctrl+S প্রেস করে এখানে রিলোড দিলে আমার হেডিং চলে আসলো। এখন এইটার নিচে দেখুন কিছু প্যারাগ্রাফ আছে। তো আমরা যদি এরকম কিছু প্যারাগ্রাফ আনতে চাই, কপি করে নিলাম, এখানে একটা পি ট্যাগ বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই পি ট্যাগের মাঝখানে আমি দিয়ে দিলাম আমার এই পি ট্যাগের যে কন্টেন্টগুলো আছে সেগুলো। একটু মিলিয়ে দিই, Ctrl+S। দেখেন তো পি ট্যাগের লেখাটা চলে আসছে, তাই না? বাট তাদের এখানে একটা ছবি আছে। আমরা কি ছবি আনা শিখেছি? কিভাবে আমাদের ওয়েবসাইটের ভিতরে ছবি আনতে হবে আমরা শিখতে পাইনি, তাই তো? চলুন আজকে শিখবো। আমি প্রথমে ছবিটাকে সেভ করে নিচ্ছি, এখানে সেভ করে নিলাম। ছবিটা সেভ করে নিলাম। তো ছবিটা এখন বর্তমানে ডাউনলোড করে কোথায় আছে? ডাউনলোড ফোল্ডারে। এ হচ্ছে ডাউনলোড, এ হচ্ছে আমার ছবি। তাহলে আমি ছবিটাকে কাট করে এখান থেকে নিয়ে নিচ্ছি।
নিয়ে কোথায় রাখবো? আমাদের যে ডিরেক্টরি আছে সেখানেই তো রাখবো, তাই না? আমাদের ডিরেক্টরি কোথায়? ক্লাস 3 আজকের ক্লাস। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি। আমি ডিরেক্টরির ভিতরে রাখছি আমার ছবিটাকে। এখানে ছবিটার অনেক বড় একটা নাম আছে, আপনি চাইলে এই ছবির নামটাকে চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ আই এম এ ইমেজ অথবা যা খুশি তাই, ছবি ডট জেপিজি। এই ছবি ডট জেপিজি কি? জেপিজি কি আমরা জানি? জেপিজি হচ্ছে ইমেজের ফরম্যাট। জেপিজি থাকে, জেপিইজি থাকে, পিএনজি থাকে, এগুলো হচ্ছে ইমেজ ফাইল এক্সটেনশন। তো আমরা এই ছবিটাকে আমাদের ওয়েবসাইটে আনতে চাচ্ছি, ঠিক যেখানে ছবি আছে। এটা করার জন্য আপনাকে একটি ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা জানি HTML মানেই ট্যাগ, ট্যাগ ছাড়া HTML এ তেমন কিছু নেই। আর যে যত বেশি HTML ট্যাগ জানবে সে তত বেশি HTML এর বস হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে ইমেজ আনতে চাই, তাহলে ইমেজের জন্য একটি ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম হচ্ছে IMG ট্যাগ। সেই ট্যাগটার নাম কি? IMG। IMG ট্যাগ যদি দেন, দিলেই IMG ট্যাগ কাজ করবে না। IMG ট্যাগ কি? কাজ করবে না। IMG ট্যাগের সাথে আপনাকে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, ঠিক এই যে মেটা ট্যাগের মতো। মেটা ট্যাগের ভিতরে যেরকম একটা অ্যাট্রিবিউট বসেছে, চার সেট, ক্যারেক্টার সেট, ঠিক এই রকম আপনার ওয়েবসাইটের ভিতরেও আপনাকে এরকম একটি লেখা দিতে হবে। তো এটা করার জন্য আমরা এখানে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউট কি আমি আলোচনা করছি, আগে দিয়ে দিই। এখানে আমরা দিব হচ্ছে সোর্স, ইমেজটা কোন জায়গা থেকে ধরে নিয়ে আসবে, এই ব্রাউজার কোন জায়গা থেকে ইমেজটা ধরে নিয়ে আসবে, এটাকে বলা হচ্ছে SRC, সোর্স সমান ডাবল কোটেশন দেন স্ল্যাশ। আপনারা জানেন গত ক্লাসে বলেছিলাম যে আমাদের HTML এর ভিতরে কিছু ট্যাগ আছে, এক জায়গায় শুরু হয় আরেক জায়গায় শেষ হয়, যেমন H1, P ট্যাগ, এরা বোল্ড ট্যাগ, ইউ ট্যাগ। আবার এরকম এমন অনেক ট্যাগ আছে যেগুলো যেখানেই শুরু সেখানেই শেষ। সাপোজ BR ট্যাগ, এখন আমরা আরেকটা ট্যাগ পেলাম, সেটা হচ্ছে IMG ট্যাগ। দেখুন এক জায়গাতেই শুরু এক জায়গাতেই শেষ। এইখানে আপনি এই সোর্সের ভিতরে তাকে বলে দিবেন কোন ছবিটাকে শো করাবে। আমার ছবির নাম কি? ছবি ডট জেপিজি। যে নামটা আছে ঠিক সেই নামটাই আপনাকে কপি করতে হবে, একটু ভুল করলে কাজ করবে না। তাহলে আমি এটাকে এখানে বলে দিচ্ছি ছবি ডট জেপিজি, কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম, এখানে এসে রিলোড দেন। দেখেন তো ছবি চলে আসছে। ছবি চলে এসেছে। ওকে, এখন আমাদের আলোচনার পালা হচ্ছে এই যে চার সেট অথবা এই যে সোর্স। এই সোর্স কি? কেন আমি সোর্স দিলাম? এটা কেন দিতে হবে? H1 তো দিতে হয়নি, P ট্যাগে তো দিতে হয়নি, IMG ট্যাগে এটাকে কেন দিতে হবে? এখন এটাকে বলা হচ্ছে, এটার নাম হচ্ছে SRC, সোর্স। তবে এগুলোকে HTML বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলা হচ্ছে অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউট কাকে বলে? অ্যাট্রিবিউট হচ্ছে, আমি যদি সহজ ভাষায় আপনাদেরকে বোঝাই, প্রয়োজনে আপনারা ডায়েরিতে নোট করে রাখতে পারেন, প্রয়োজনে ডায়েরিতে নোট করতে পারেন। সেটা হচ্ছে HTML এর প্রতিটি এলিমেন্ট, HTML এর প্রতিটি এলিমেন্ট, প্রত্যেকটি ট্যাগ ব্রাউজারকে এক একটি নির্দেশনা দেয়। HTML এর প্রত্যেকটি ট্যাগ অথবা এলিমেন্ট ব্রাউজারকে এক একটি আলাদা আলাদা নির্দেশনা দেয়। যেমন H1 ট্যাগ ব্রাউজারকে নির্দেশনা দিল লেখাটাকে মোটা করে বড় করে দিবা, একটু হেডিং হেডিং যেন লাগে। তারপরে P ট্যাগ নির্দেশনা দিল যে এটা প্যারাগ্রাফ, তেমন বড় করার দরকার নেই, যা আছে একটা নির্দিষ্ট ফন্ট 16 মেগাপিক্সেল বা 16 পিক্সেলে রাখবা। বোল্ট দিলে এটাকে বোল্ট করবা, ইউ ট্যাগ ব্যবহার করলে এটাকে আন্ডারলাইন করবা, আই ট্যাগ ব্যবহার করলে এটাকে ইটালিক করবা। তো এইরকম নির্দেশনা কে দিচ্ছে? প্রত্যেকটা HTML ট্যাগ দিচ্ছে, এলিমেন্ট বা ট্যাগ যাই বলো না কেন, এরা দিচ্ছে। কিন্তু অনেক এলিমেন্ট আছে যারা ব্রাউজারকে যেটা বলে সেটার সাথে আরও নতুন কিছু যোগ করে দিতে হয় বা দেওয়া যায়। এই যে নতুন একটা কিছু যোগ করে দিলেন, এই যোগ করে দেওয়াটাকেই অ্যাট্রিবিউট বলে। সরাসরি IMG দিলাম, IMG কিন্তু সরাসরি কাজ করলো না, তাহলে কি এটার সাথে আরও নতুন কিছু যোগ করে দিতে হলো। এই যে আলাদা একটা ফাংশন, আলাদা একটা অপশন, আলাদা একটা এলিমেন্ট যে যোগ করে দিলাম, এই আলাদা এলিমেন্টটা যোগ করে দেওয়াটাই হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে যদি আবার আমি শুরু করি, আমি বলি যে HTML এর প্রত্যেকটি এলিমেন্ট ব্রাউজারকে এক একটি নির্দেশনা দেয়, তার ভিতরে থাকা কন্টেন্টকে সে কীভাবে প্রদর্শন করবে।
HTML এর প্রত্যেকটি এলিমেন্ট বা ট্যাগ ব্রাউজারকে আলাদা আলাদা নির্দেশনা দেয় যে তার ভিতরে থাকা কন্টেন্টকে কিভাবে প্রদর্শন করবে। মানে এই ট্যাগ তার ভিতরে থাকা কন্টেন্ট, এই যে এই পুরো অংশটুকুকে কীভাবে প্রদর্শন করবে ব্রাউজার, এটা নির্দেশনা দিল। পি ট্যাগ তার নির্দেশনা দিল, এবং এখানে ইমেজ ট্যাগ আলাদা একটি নির্দেশনা দিল যে তুমি একটা ছবিকে এনে তোমার ওয়েব পেজের ভিতরে শো করাবা, এবং তার সাথে আলাদাভাবে একটা অ্যাট্রিবিউট যোগ করে দেওয়া হলো। এই যে আলাদা একটা অপশন এলিমেন্ট যোগ করে দেওয়া হলো, এই যোগ করে দেওয়াটাকেই বলা হচ্ছে অ্যাট্রিবিউট। কার কোনো প্রশ্ন আছে এ বিষয়ে? প্রশ্ন নেই? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি, প্রশ্ন নেই। আচ্ছা, আমি আবার বলছি যে HTML এর প্রত্যেকটি এলিমেন্ট ব্রাউজারকে এক একটি নির্দেশনা দেয় যে তার ভিতরে থাকা কন্টেন্টকে কিভাবে প্রদর্শন করবে। এবার এমন অনেক এলিমেন্ট আছে যারা ব্রাউজারকে যেটা বলবে বা যে নির্দেশনা দিবে সেই নির্দেশনার সাথে নতুন করে আরও কিছু নির্দেশনা যোগ করে দিতে হবে, এবং এই যে নতুন করে একটি এলিমেন্ট যোগ করে দিলাম, এই যোগ করে দেওয়াটাকেই ওই এলিমেন্টের অ্যাট্রিবিউট বলতেছে। কথা ক্লিয়ার? শুধু ছবি নয়, এরকম অনেক থাকতে পারে, অনেক আছে। শুধু ছবি নয়, এরকম অনেক আছে, আরও অনেক আসবে। তাহলে আমরা একটা ছবি কি আনতে পেরেছি? চলেন আমরা আরও একটা ছবি নিয়ে আসি। তাহলে ডাউনলোড থেকে বা যেখানে ছবি আছে মূলত সেখান থেকে আমি সাপোজ আমার এই জিন্সের প্যান্টের ছবিটা নিচ্ছি, কাট করে এখানে রেখে দিলাম। এটার একটা নাম আছে অনেক বড়, আপনি নামটাকে চেঞ্জ করতে পারেন, pant.jpg। আরও একটা ছবি নেন, আরও একটি ছবি নেন, সালমান খানের ছবি নেন, সল্লু ভাইয়া। সব ছবি সাপোর্ট করবে না, পরে সাপোর্ট করাবো, দেখবেন জেপিজি কিনা এগুলো সাপোর্ট করবে না। হ্যাঁ, এটা সাপোর্ট করবে। আমি এই নামটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, salman.jpg। রাখবো কোথায়? আমাদের ওয়েবসাইটের ভিতরের আমাদের যে ওয়েবসাইট এখানেই রাখবো, তাকে রেখে দিলাম। তিনটা ছবি আমি নিয়ে এসেছি এখানে। তো আমি একটা প্রথম ছবি এখানে আপলোড করতে পেরেছি। এখন আমি যদি আরও একটা ছবি আনতে চাই তাহলে আমাকে কি আবার একটি ট্যাগ লিখতে হবে, লেস দেন গ্রেটার দেন img, অ্যাট্রিবিউট হবে src সোর্স সমান ডাবল কোটেশন স্ল্যাশ। এখানে আমি আমার ছবির নামটা বলে দেবো, আমি যে ছবিটাকে শো করাতে চাই। তাহলে আমার pant.jpg, আমি এই ছবিটাকে শো করাতে চাচ্ছি। নেন, কপি করে নেন নামটাকে, জাস্ট এখানে বসিয়ে দেন, কন্ট্রোল এস প্রেস করে সেভ করুন, এখানে এসে রিলোড দিন। দেখেন তো আমার প্যান্টের ছবি আসছে। এটা অনেক বড় ছবি, এজন্য বড় দেখাচ্ছে, আর এটা ছোট ছবি, এজন্য ছোট দেখাচ্ছে। কাজ করেছে? আচ্ছা, আমার আরও একটি ছবি আছে, আমি সেই ছবিটাকে আনি, img src সমান ডাবল কোটেশন স্ল্যাশ, এবং এখানে আপনি ছবির নামটাকে বলে দেন। কোন ছবিটা? salman.jpg। এখানে আপনি salman.jpg ছবিটাকে বসিয়ে দেন, এখানে সে রিলোড দেন। দেখেন তো সালমান ভাইয়ের ছবি আসছে। ছবি কি আসছে? ছবি চলে আসলো, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে যে ছবি তো এখান থেকে আসলো, এখন আমরা যখন ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব বা আরও অনেক বড় বড় ওয়েবসাইট তৈরি করব, তখন সেখানে 200, 300, 400, 500 ছবি থাকতে পারে, স্বাভাবিক নাকি?
জি স্যার। এখন সব জি স্যার। যদি একটা ডিরেক্টরির ভিতরে এখানে এইভাবে রেখা দেওয়া শুরু করি তাহলে কি দেখতে খারাপ দেখাবে না? জি স্যার। তাহলে গুছিয়ে রাখার জন্য কি করতে হবে, আমাদের একটি ফোল্ডার বানাতে হবে। তো চলুন আমরা একটা ফোল্ডার বানাই। ফোল্ডার নাম দিলাম IMAGES, ইমেজেস ফোল্ডার। আপাতত আমি একটা ছবি সেখানে রাখলাম বা দুইটা ছবি সেখানে রাখলাম। প্যান্ট এবং সালমান ভাইকে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম। Ctrl+S প্রেস করুন। দেখুন যখনই আমি দুইটা ছবিকে আলাদা একটা ফোল্ডারের ভিতরে প্রবেশ করালাম তখন দেখেন বাকিরা হারিয়ে গেল। দেখেন এই যে বলতেছে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন এখানে একটা চিহ্ন, এখানে আরেকটা চিহ্ন, বলতেছে আমি খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাচ্ছি না? কারণ ব্রাউজারকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে ঠিক যেখানে তোমার HTML ফাইল আছে, এই নির্দেশনা বলতে বোঝাচ্ছে এখানে SRC সোর্স বলতে এখানে সরাসরি বোঝাচ্ছে যে যেখানে আমার HTML ফাইল, ঠিক যেখানে আমার এই index.htmlটা আছে ঠিক সেখানেই ছবি আছে, সেটাকে নিচ্ছে। বাট ব্রাউজারে সে যেখানে আমাদের একটা ফোল্ডার আছে এটার ভিতরে ছবি, এটাকে সে খুঁজে পাচ্ছে না। কারণ এখানে তাকে যাইতে বলা হয়নি, এই ইমেজেস ফোল্ডারে তাকে কি যেতে বলা হয়নি। সাপোজ আপনার বাসায় আপনার ভাই, ছোটো ভাই, বোন যেই থাকুক না কেন, তাদেরকে যদি বলেন যে তুমি আমার রুমে যাও, রুমে গিয়ে দেখো একটা স্যামসাং মোবাইল আছে, মোবাইলটাকে নিয়ে আসো, আমরা এরকম বলি। সে রুমে গেল, রুমের কোথাও খুঁজে, রুমের ভিতরে সে কোথাও স্যামসাং মোবাইলটা পেল না, তখন সে এসে কি বলবে যে ভাই ভিতরে তো মোবাইল নাই। কিন্তু আসলে আপনি কি করেছেন, মোবাইলটাকে আপনার যে টেবিলের ড্রয়ার আছে সে ড্রয়ারের ভিতরে রেখে দিয়েছেন। এখন আপনি তো আপনার বোনকে বা আপনার ভাইকে, ছোটো ভাইকে বলে দেননি যে তুমি প্রথমে আমার রুমে যাবা, রুমে গিয়ে দেখবা একটা ড্রয়ার টেবিল আছে, টেবিলের একটা ড্রয়ার আছে, ওই ড্রয়ারের ভিতরে দেখবা একটা মোবাইল আছে, সেই মোবাইলটাকে তুমি এনে শো করাবা। বা স্যামসাং মোবাইল আছে বা অমুক মোবাইল আছে, ওই মোবাইলটাকে তুমি নিয়ে আসবা। এইরকম করে কি বলে দিয়েছিলেন? বলে দেন নাই। ঠিক এখানেও আমরা যেটা করেছি, ব্রাউজারকে বলেছি যে তুমি কি আমার ডিরেক্টরিতে যাও, ব্রাউজারকে বলে দিয়েছি তুমি আমার ডিরেক্টরিতে যাও, ডিরেক্টরিতে গিয়ে দেখো সেখানে আরও দুইটা ছবি আছে, প্যান্ট এবং সালমান। আমি আমার ব্রাউজারকে এই নির্দেশনা দিয়ে বলে দিয়েছি যে তুমি আমার ইন্ডেক্স ফাইলে যাবা, আমার ডিরেক্টরির ভিতরে যাবা, ঠিক যেখানে index.html আছে ঠিক সেখানে দেখবা এই দুইটা ছবি আছে, এই দুইটা ছবিকে এনে শো করাবা। কিন্তু সে কী করলো, সে যখনই ডিরেক্টরির ভিতরে গেল, গিয়ে দেখলো এখানে দুইটা ছবি নাই, মাত্র একটা ছবি আছে। যে ছবিটা আছে সেই ছবিটাকেই সে শো করিয়েছে, বাকি দুটাকে খুঁজে পাচ্ছে না। তাহলে এখন খুঁজে পাওয়ার জন্য কী করতে হবে? একদম সহজ জিনিস, আপনাকে লোকেশনটা বলে দিতে হবে যে তুমি প্রথমে আমার রুমে যাবা, IMG ট্যাগ শুরু, SRC, প্রথমে কোথায় যাবা? রুমে যাবা। এই সোর্স দেওয়ার পরেই রুমে যাওয়া শেষ। এখন আপনি বলে দেন যে রুমে গিয়ে সে কোথায় যাবে, রুমে গিয়ে আমার ডিরেক্টরির ভিতরে গিয়ে সে প্রথমে যাবে কোথায়? আমার এই যে ফোল্ডারে, আমার এই ফোল্ডারের নাম কি? ইমেজেস। ঠিক যে নামটা আছে সেটাই দিতে হবে, ছোটো হাতের হোক বড় হাতের হোক, যা আছে তাই, একটু পরিবর্তন করা যাবে না। যাবে হচ্ছে IMAGES, ইমেজেস ফোল্ডারের ভিতরে। এখন বলো স্ল্যাশ, একটা স্ল্যাশ দিতে হবে ইমেজেস ফোল্ডারে যাওয়ার পরে, তখন গিয়ে তুমি দেখবা সেখানে ছবি আছে। তাহলে pen.jpg এটাকে নেন, কপি। এখন দেখেন pen.jpg দিয়ে যখনই আমি সেভ করলাম, দেখেন প্যান্ট চলে আসলো। তাহলে ওখান থেকে ফোল্ডারের ভিতর থেকে ছবি আনাও আমরা শিখলাম, আমরা ডিরেক্টরি থেকেও ছবি শো করা শিখলাম, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন এখানে 4টা 5টা 10টা ছবি যাই থাকুক না কেন, আমরা কিন্তু শো করাতে পারবো। যদি এখানে আমরা সালমানের ছবিটাকে শো করাতে চাই তাহলে কি করতে হবে? এখানে বলে দিতে হবে ঠিক যেভাবে নামটা আছে, salman.jpg। দেখেন এখন সালমান ভাইয়ের ছবিও এখানে আসবে, দেখছেন চলে আসছে। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। এখন এরকম থাকতে পারে, অনেকেরই প্রশ্ন থাকে এরকম যে ভাই যদি একটা প্রশ্ন আছে স্যার। জি বলেন। স্যার আমি যদি জেপিজি ফরম্যাট ছাড়া যদি স্যার অন্য ফরম্যাটের ছবি দেই তাহলে কি এটা হবে? সাপোর্ট নেবে? হবে হবে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। জেপিজি, PNG সব ছবি সাপোর্ট করবে, আপনি চেক করে দেখবেন।
জি জি স্যার। স্যার শুধু নামটা চেঞ্জ হবে, জেপিজি জায়গায় যেটা দেবো ওটা যেটা চেঞ্জ। আপনি যখন ছবিটা সেভ করবেন তখনই আপনাকে দেখাবে ওটা কি জেপিজি না পিএনজি না কি ফরম্যাটটা থাকবে। ঠিক যেটা থাকবে ওটাকে আপনি হুবহু কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, জি স্যার। আমি দেখাই একটা পিএনজি ছবি আনি দেখাই। পিএনজি ব্যাকগ্রাউন্ড, এটা কি পিএনজি ফরম্যাট না? দেখেন তো, জি স্যার। এই ইমেজের ভিতরেই রাখলাম। এটা এখন কেটে দেন। দেখুন এটা আমাদের কি পিএনজি ফরম্যাট, ছবির নাম কি ডাউনলোড ডট পিএনজি, নাম চাইলে চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু পিএনজি চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে আমি আর একটা ছবি নিয়ে আসি, লেস দেন গ্রেটার দেন আইএমজি ট্যাগ শুরু সমান এসআরসি, ও সরি এখানে একটা সমান চিহ্ন হবে, সমান চিহ্নটা দেওয়া হয় এখানে আপনার স্ল্যাশ। তাহলে এখানে আপনি কি বলে দিবেন, কোথায় যাবে, প্রথমে ইমেজেস ফোল্ডারের ভিতরে ডাউনলোড ডট পিএনজি, কন্ট্রোল এস, সেভ করে নিলাম, রিলোড দেন, দেখেন তো ছবি আসছে, জি স্যার। কাজ করলো, তাই না? এখন জি অনেক স্যার। ক্ষেত্রে এরকম হয় যে ছবিগুলো ডিরেক্টরিতে থাকবে না, ডিরেক্টরি বাইরে যদি থাকে, সাপোজ আমি একটা ছবিকে এখান থেকে সালমান ভাইয়ের ছবিটাকে কাট করে নিয়ে নিচ্ছি, কাট করে নিয়ে এসে ঠিক যেখানে আপনার ডিরেক্টরি সেখানে রাখলাম। তারা সবাই কিন্তু একটা আছে ইন্ডেক্সের সাথে, একটা আছে ফোল্ডারের ভিতরে, আরেকটাকে নিয়ে আসলাম ডিরেক্টরির বাইরে। এটা আমার ডিরেক্টরি থেকে কি এক ফোল্ডার বাইরে, ডিরেক্টরি থেকে এক ফোল্ডার বাইরে। তাহলে এখন যদি রিলোড দেন দেখেন আর ছবি খুঁজে পাবে না, ব্রাউজার খুঁজে পাচ্ছে না তাকে, সালমান ভাইকে খুঁজে পাচ্ছে না। কেন? কারণ লোকেশন তো বলে দেওয়া আছে একটা, সেখানে গিয়ে দেখতেছে যে নাই। আপনি বলে দিলেন যে আমার টেবিলের ড্রয়ারের ভিতরে ঘড়ি আছে, ঘড়ি নিয়ে আসো, কিন্তু টেবিলের ড্রয়ারের ভিতরে গিয়ে দেখে সে ঘড়ি নাই। ঘড়ি আছে কোথায়? আপনি রুমের বাইরে রেখে, বারান্দায় রেখে দিয়েছেন। তাহলে কি বারান্দার নির্দেশনা তাকে দিতে হবে? তাহলে চলেন দেই। এটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, লেস দেন গ্রেটার দেন, তাহলে সালমান ভাইয়ের এটাকে আমি কেটে দিলাম, অথবা এটাকে আমি আলাদাভাবে এখানে বলছি, তাহলে আর এইভাবে এটাকে দেওয়া যাবে না। এইটুকটা আমরা জানি, তাই না? তখন তাকে বলতে হবে যেহেতু একটা ডিরেক্টরির বাইরে একটা ফোল্ডার পিছনে আছে, তাহলে ডট ডট স্ল্যাশ দিয়ে আপনি বলে দেন সালমান ডট জেপিজি, একটা ফোল্ডার পিছনে থাকলে, ডট ডট স্ল্যাশ। এখন দেখেন সালমান ভাই চলে আসছে, আসছে না? এখন আমি যদি এখান থেকে আরেকটা ছবি কাট করে নিয়ে আসি, আরও একটা ফোল্ডার পিছনে রাখি, এর তো ডিরেক্টরিরও বাইরে এনে রাখলাম, তাহলে কি হবে? আরও একটা ফোল্ডার পিছনে আসলো। এটা যদি করতে চান, এখন এখানে রিলোড দিলে দেখবেন ওই ছবিটা নেই, এই যে দেখেন নেই, আছে ছবিটা নেই, কারণ সে কি লোকেশন খুঁজে পাচ্ছে না, তাহলে আমি তাকেও লোকেশনটা বলে দিচ্ছি, আমি কোন ছবিটাকে নিয়েছিলাম, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আমি তাকে শো করাতে চাই, তাকে বলবো লেস দেন গ্রেটার দেন আইএমজি ট্যাগ শুরু নিয়ম অনুযায়ী সোর্স সমান ডাবল কোটেশন স্ল্যাশ। এখন যেহেতু দুইটা ফোল্ডার পিছনে আসে সে, তাই ডট ডট স্ল্যাশ, আবার ডট ডট স্ল্যাশ, তারপর আপনি তার নামটাকে বলে দেন। তার নাম কি ছিল? ডাউনলোড ডট পিএনজি, ছবির নাম তো এটাই, তাই না? এটাকে কপি করে এনে এখানে বসিয়ে দেন, কন্ট্রোল এস, ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশ। এখন রিলোড দিলে দেখেন তো ছবি আসছে। এখন অনেক সময় এমন হতে পারে যে আপনি ছবি আছে অন্য একটা ফোল্ডারে, এখন ওই ছবিটাকে আপনি আনতে চান, তাহলে আপনার জন্য এই বারবার এই ফোল্ডার, একটা ফোল্ডার না, দুইটা ফোল্ডার না, 5টা ফোল্ডার পিছনে আছে, এটা যদি গণনা করতে যান ভুল হওয়ার সম্ভাবনা থাকে না? যদি আপনার ছবিটা ডেস্কটপে থাকে তাহলে আপনি কিভাবে ফোল্ডার গুণাগুনি করবেন? ঝামেলা হতে পারে কি না? কথা বলেন। ঝামেলা হতে পারে। তাহলে তখন আপনি কি করবেন? দেখুন আমি একটা ছবিকে রাখবো,
আগে আমি ট্যাগটা অ্যাড করে নিই, জি স্যার। একটা ট্যাগ আগে বসিয়ে নিই, লেস দেন গ্রেটার দেন আইএমজি ট্যাগ শুরু এসআরসি সমান ডাবল কোটেশন স্ল্যাশ। এখন আমি এই ছবিটার লিঙ্ক বের করব, দেখুন কিভাবে করি। আমি একটা ব্রাউজার ওপেন করে নিব, ব্রাউজার একটি নতুন ট্যাব ওপেন করব, নতুন একটা ট্যাব ওপেন করলাম, ঠিক আছে, দেখেন আবার কেটে দিচ্ছি, নতুন একটি ট্যাব ওপেন করলাম। আমি কোন ছবিটাকে, সাপোজ এই ছবিটাকে নিয়ে ব্রাউজারের উপরে ছেড়ে দেন, সরি ব্রাউজারের উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে দেখেন এখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে, দেখছেন, এই যে লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করেন, কপি করে এনে আপনার এই যে সোর্সের ভিতরে বসিয়ে দেন, কন্ট্রোল-এস দিয়ে প্রেস করুন, এখানে এসে এটাকে কেটে দিয়ে এখন রিলোড দেন, দেখেন আপনার সেই ছবি আছে। জি স্যার। খুব বেশি কঠিন? জি স্যার। খুব বেশি কি কঠিন? না স্যার, না স্যার। একদম ইজি, পানির মতো, জি না স্যার। একদম সহজ। আচ্ছা, তাহলে ইমেজ ট্যাগ আমরা শিখে ফেলেছি। আরো কোনো প্রশ্ন আছে ইমেজ ট্যাগ সম্পর্কে? ইমেজ ট্যাগ নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, অনেকগুলো স্যার একটা ছবি ক্লিক করলে যেমন অ্যানিমেশনের মতো অনেকগুলো ইয়া হয়, ওই ছবিগুলো কি স্যার করা যাবে? হ্যাঁ যাবে যাবে। আগে তো ছবি আনি, পরে না অ্যানিমেশন। ওটার জন্য সিএসএস লাগবে, ওটার জন্য জেকুরি লাগবে, এখনো আমরা এত বড় হইনি। এমনি স্যার একটা ছবি ক্লিক করলে আসলে ছবি একটার ভিতরেই মানে অনেকগুলো ইয়ে আসে আর কি, ডিজাইন আসে। হ্যাঁ, ওটা জেকুরি দিয়ে করতে হবে, জেকুরি জাভাস্ক্রিপ্ট দিয়ে। আচ্ছা ঠিক আছে। এখনো আমরা ডিজাইন পার্টে যাইনি। আচ্ছা, এখন আমরা নতুন আরেকটি অপশন শিখব। সাপোজ অনেক সময় আমরা দেখি আমাদের ওয়েবসাইটের ভিতরে যে একটা ছোট্ট একটা লেখা থাকে, এখানে ক্লিক মি অথবা ক্লিক হেয়ার লেখা থাকে, যেখানে ক্লিক করলে ক্লিক করার সাথে সাথে কি একটা ট্যাব ওপেন হয়ে যায়, নতুন একটা জায়গায় নিয়ে যায়, যায় না এরকম? বাই নাও শপ নাও লেখা থাকে, বাই নাও লেখা থাকে, শপ নাও লেখা থাকে। সাপোজ জি স্যার। আপনি একটু ফেসবুকে যান, দেখুন তো এখানে লেখা আছে ক্রিয়েট এ পেজ, আছে আছে না? ক্রিয়েট এ পেজ লেখা দেখতে পাচ্ছেন? এখানে মাউসটা নিলে হোভার হয়ে যাচ্ছে, পয়েন্টার হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে আপনাকে একটা পেজে নিয়ে যাচ্ছে। ঠিক এইরকম একটা অপশন আমরা তৈরি করি, দেখুন কিভাবে। আমি ঠিক এটাই লিখব, ক্রিয়েট এ পেজ, যদি এটাকেই লিখি, অথবা ক্লিক নাও, ক্লিক মোর, লার্ন মোর, এরকম এইরকম একটা ট্যাগ আনার জন্য আপনাকে যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেই ট্যাগটার নাম হচ্ছে অ্যানকর ট্যাগ। সেই ট্যাগটার নাম অ্যানকর ট্যাগ বা এ ট্যাগ, লেস দেন গ্রেটার দেন এ ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন এ ট্যাগ শেষ। এটার মাঝখানে আপনি ওই রকম একটি লেখা ক্রিয়েটিভ পেজ লেখাটা ছেড়ে দেন, এখানে এসে রিলোড দেন, দেখেন তো ক্রিয়েটিভ পেজ আসছে, লেখা আসছে, জি স্যার। লেখাটা কিন্তু আসছে, তাই না? বাট তার এখানে যেরকম করে এখানে নিলে যে হোভার এরকম যে নিচে একটা আন্ডারলাইন আসতেছে বা এটা পয়েন্টার হয়ে যাচ্ছে, কোথাও যাওয়ার জন্য একটা রেডি রেডি একটা ভাব, এরকম কিন্তু আমারটাই নেই। এইটা করার জন্য আপনাকে এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। কারণ কি, আমি যে নির্দেশনা দিতে চাচ্ছি ব্রাউজারকে, সেই নির্দেশনা স্বয়ংসম্পূর্ণ হয়নি, এখানে আরও কিছু দিতে হবে। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে হাই রেফারেন্স বা HREF, হাই রেফারেন্স, HREF, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ডাবল কোটেশন। এখন আপনি তাকে বলে দেন কোথায় পাঠাতে চান তাকে। সাপোজ এখানে ক্লিক করলে সে কোথায় নিয়ে যায়, এখানে নিয়ে যায়, আপনাকেও নিয়ে যাবে। এই হ্যাশের ভিতরে এই লিঙ্কটা বসাই দিলাম, বুঝতে পেরেছেন? কন্ট্রোল-এস প্রেস করে সেভ করে দিলাম। এখন যদি এখানে এসে রিলোড দেন, দেখেন তো এখন এমনটা হয়, এখন একটু ভিন্ন হয়ে গেল না? ভিন্ন হয়েছে? জি স্যার। এখন যদি ক্লিক করেন এখানে, দেখেন তো আপনাকে সেই পেজে নিয়ে যায় কিনা, এখানে যেখানে নিয়ে গিয়েছিল। ঠিক আছে, একই জিনিস, জি স্যার। কোনো পরিবর্তন বোঝা যায়? একই জিনিস কিন্তু। আরেকটা নিই, সাপোজ ধরুন আরেকটা এ ট্যাগ শুরু,
লেস দেন গ্রেটার দেন, এটা শেষ। এখানে আপনি বলে দিলেন ক্লিক মি, এবং এখানে আপনি HREF হাই রেফারেন্সের মাধ্যমে তাকে বলে দেন যে আমি তাকে কোথায় পাঠাতে চাই, অন্য একটা ওয়েবসাইটে, সাপোজ wordpress.org, এটা একটা ওয়েবসাইট, এখানে পাঠাতে চাই, Ctrl+C, এই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেন, Ctrl+S প্রেস করে দেন। এখন এখানে এসে রিলোড দেন, দেখেন তো ক্লিক মি লেখাটা আসছে, আসছে না? জি স্যার। এখানে ক্লিক করলে দেখুন আপনাকে কোথায় নিয়ে যায়, ওয়ার্ডপ্রেসে নিয়ে যাচ্ছে। আর ক্রিয়েটিভ পেজে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যাচ্ছে। তাদের মতো হয়েছে, তাদের যেটা ছিল সেটার মতো কি আমাদেরটা হয়েছে? আমরা পেরেছি, কিন্তু জি স্যার। এখানে একটু ভিন্নতা আছে, লেখার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। এদের হোভার করলে আসে আন্ডারলাইন, আর আমার এখানে এমনিতেই এসে আছে। এটা CSS দিয়ে ঠিক করব, ঠিক আছে? এখন আমি আরও একটা নেই, আরেকটা নিব, এদেরকে একটা BR ট্যাগ ইউজ করে আলাদা আলাদা করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে কপি করে আরেকটা ট্যাগ নিচ্ছি। BR নিলে তো ব্রেক হবে, এটা আমরা জানি, তাই না? এই ট্যাগ শুরু, এই ট্যাগ শেষ। এখানে আপনি ক্লিক হেয়ার, যা খুশি তাই আপনি নাম দিতে পারেন, Ctrl+S, ক্লিক হেয়ার, আমাদের চলে আসলো ক্লিক হেয়ার। লেখাটা এখনও পরিপূর্ণ হয়নি, আমাকে এখানে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, HREF হাই রেফারেন্স সমান ডাবল কোটেশন। এখানে আপনি বলে দিবেন তাকে কোথায় পাঠাতে চান। সাপোজ তাকে আমি পাঠাতে চাচ্ছি কোথায়, ধরুন এই যে মাথা কাজ করে না, টুইটারে পাঠাবো, twitter.com, লিঙ্কটা কপি করে নিলাম, এখানে বসিয়ে দিলাম twitter.com, Ctrl+S প্রেস করে। এখন কি ক্লিক হেয়ার আসছে, তাই না? ক্লিক করলে কোথায় নিয়ে যায়? twitter.com-এ নিয়ে যায়, নিয়ে যাচ্ছে। এটা দেখুন একই, তার মানে আমরা পারলাম, twitter.com-এ চলে গেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা এরকম অনেক ওয়েবসাইট দেখতে পাই, যেখানে ক্লিক করলে আপনাকে আলাদা একটা ট্যাব ওপেন করে সেখানে লোডিং করে। ক্লিক করার সাথে সাথে আলাদা একটা ট্যাব ওপেন হয়ে যায়, ক্লিক করার সাথে সাথে কি আলাদা একটা ট্যাব ওপেন হয়ে যায়, হয় না? কেউ দেখেছেন এরকম? আলাদা একটা ট্যাব ওপেন হয়, তারপরে গিয়ে ব্রাউজার। আমরা এটা কিভাবে করব? এটা যদি করতে চান, ঠিক এখানেই দেখুন, যেখানে আপনার এই HREF লেখা শেষ হয়ে গেছে, ঠিক এখানে এসে শেষ হয়েছে না? দেখুন তো, এখানে অ্যাট্রিবিউটটা এখান থেকে এসে এখানে এসে শেষ হয়ে গেছে, এই ডাবল কোটেশন পর্যন্ত। ঠিক এই ডাবল কোটেশনের পরেই আপনি আবার একটা অ্যাট্রিবিউট লিখবেন, সেটার নাম হচ্ছে টার্গেট। টার্গেট সমান ডাবল কোটেশন, এখানে আপনি বসিয়ে দিবেন ব্ল্যাঙ্ক। কি বসাবেন? BLANK, মানে টার্গেট ব্ল্যাঙ্ক বলতে বোঝাবে প্রথমটাকে ফাঁকা রেখে পরেরটাতে চলে যাও, টার্গেট ব্ল্যাঙ্ক। এখন যদি এখানে সে রিলোড দেন, এই ক্লিক হেয়ারে ক্লিক করলে দেখেন আলাদা ট্যাব ওপেন হয়, এটা জায়গা মতো আছে, আলাদা ট্যাব ওপেন হয়ে গেছে। কথা ক্লিয়ার? জি স্যার। পারবো সবাই? শিওর? জি স্যার, পারবো। একদম সহজ, একদম সহজ। জেফরি তো এমন সিস্টেম শেখাই দিব যে করি একদম পানি ভাত হয়ে যাবে, 2 দিনে যে করি শেষ করে দিব।
কারণ শোনেন, আমি একটা কথা বলি। স্যার সেই ম্যাজিকের অপেক্ষায় থাকলাম স্যার। হ্যাঁ, আমি একটা কথা বলি, শুনেন। কথা হচ্ছে যে আপনি যদি HTML নিয়ে গবেষণা শুরু করেন, আমি আপনাকে 5 বছর সময় দেবো, HTML শেষ করতে পারবেন? 5 বছর শুধু HTML না নিয়ে স্যার। ঘাটাঘাটি করবেন, HTML PhD পর্যন্ত করতে সেটা পারবেন আপনি। পসিবল না। HTML তো হচ্ছে স্যার প্রথম ল্যাঙ্গুয়েজ, আপনার প্রোগ্রামিং এর প্রথম ইয়ে হচ্ছে HTML। হ্যাঁ, HTML। সি, কিন্তু HTML আপনি যদি শুধুমাত্র HTML নিয়ে গবেষণা শুরু করেন, আমার কথা শুনুন, আপনি যদি HTML এর শুধু গবেষণা শুরু করেন, 5 বছর শেষ হয়ে যাবে, আপনি HTML শেষ হবে না। আপনি যদি শুধু CSS নিয়ে গবেষণা শুরু করেন, 5 বছর লেগে যাবে, CSS শেষ হবে না। আপনি যদি 10 বছর গবেষণা শুরু করেন, জাভাস্ক্রিপ্ট jQuery-র মাথাও ধরতে পারবেন না। স্যার এই ওয়েব আমরা কি, ডিজাইনে, ওয়েব ডেভেলপমেন্টে আমার জাভা কথা শেষ প্রোগ্রামিং করতে দেন, কেন পারভেজ জাভা ফারুক, ইউজ আপনি মাঝখানে কথা বলবেন না, আমার কথা শেষ করতে দেন। আমি যখন বলবো তখন করবেন। আপনি এখানে PhD করতে আসেননি, আপনি এখানে ডিগ্রিও নিতে আসেননি, আপনি এখানে আসছেন যে আপনি কিছু লার্ন করে কিছু আর্ন করতে, যে আমি এমন একটা পন্থায় যাব, এমন কিছু শিখবো, এমন কিছু জানবো, যেটা শিখে জানার পর আমি মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারবো। তারপর আমি একটা পর্যায়ে আসার পর আমি যখন একটা আর্নিংয়ে চলে আসবো, আমার যখন মাসে 5,000, 10,000, 20,000 টাকা আর্ন থাকবে, তখন আমি আবার শেখা শুরু করব। শেখার তো কোনো শেষ নাই, আপনি শিখতে থাকেন। এখন পর্যন্ত বাংলাদেশের টপ লেভেলের ফ্রিল্যান্সার যারা আছে, তাদের কি লেখাপড়া শেষ? তাদের কি অনলাইন কোর্স করা শেষ? তাদের কি শেখা শেষ মনে করছেন? তারা এখনও লাখ লাখ টাকা খরচ করে কোর্স শিখে, তারপর আবার আপনাদেরকে শেখায়, আমাদেরকে শেখায়। তাদের শেখা কিন্তু শেষ হয়নি। HTML যে আবিষ্কার করছে, সে কি আবিষ্কার ওই 2টা ট্যাগ আবিষ্কার করেই বন্ধ করে দিছে? এখন সে কি ভার্সন আপডেট করতেছে, CSS ভার্সন আপডেট করতেছে, jQuery-র ভার্সন আপডেট হচ্ছে, জাভাস্ক্রিপ্টের ভার্সন আপডেট হচ্ছে। যত কম কোডিং করে বেশি কাজ করা যায়, এই জাতীয় ভার্সন তারা আপডেট করতেছে। কাজে শেখার কোনো শেষ নাই। এখন আমি যদি আপনাদেরকে jQuery শেখানো শুরু করি, 5 বছর 10 বছর শেষ হয়ে যাবে, jQuery শেষ হবে না। কিন্তু আমার তো এত দরকার নেই, আমার দরকার হচ্ছে টাকা ইনকাম করা। আমি টাকা ইনকাম করব। সেটা যদি 2 ক্লাস করে jQuery শিখে যদি টাকা ইনকাম করতে পারি, আমার 10 ক্লাস দেওয়ার দরকার নেই। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? জি স্যার। যদি গবেষণা শুরু করি, শেষ হবে না। আমার গবেষণার দরকার নেই ভাই, আমার টাকার দরকার। আমি এমন একটা জায়গায় যাব যেখানে গেলে আমি টাকা আর্ন করতে পারবো। যখন আমার একটা আর্নিং আসবে, যখন আমি একটা চলার সক্ষমতা অর্জন করব, দেন তখন আমি একাই দৌড়াতে পারবো। তখন আর আমাকে শেখানোর জন্য রাস্তা দেখাতে হবে না, আমি রাস্তা পেয়ে যাব। যে এখন আমার এখান থেকে শিখতে হবে, এটা শিখতে হবে, ওটা শিখতে হবে, এটার পরে এটা, এটার পরে এটা, এইভাবে আমি কন্টিনিউয়াসলি শেখা শুরু করবো, শিখতে থাকবো। আর আমাদের কোর্সটার নামই তো লার্নিং অ্যান্ড আর্নিং। লার্ন করবো, আর্ন করবো, লার্ন করবো, আর্ন করবো, লার্নিং করতেই থাকবো, আর্ন করতেই থাকবো। এটাই হচ্ছে প্রসেস। তো যাই হোক, সমস্যা নেই, আপনার টেনশন নেবেন না। এখানে আমাদের কোর্সটা ওইভাবেই সাজানো যেন আপনারা খুব অল্প সময়ে এই 50 দিন ক্লাস কমপ্লিট করার আগে যেন আর্নিংয়ে যেতে পারেন। এবং সেই সাথে অবশ্যই আপনাদের দৃঢ় প্রত্যয় থাকতে হবে, চেষ্টা এবং চাহিদা থাকতে হবে। শুধুমাত্র ক্লাস করলেই হবে না, ক্লাসের সাথে সাথে আরও অনেক কাজ আছে, সেগুলোও আপনাদেরকে করতে হবে। ঠিক আছে? যখন প্র্যাকটিস করবেন তখন ঠিক হয়ে যাবে। আমি প্র্যাকটিস করতে দিব এখনই। হাই রেফারেন্স একটা অ্যাট্রিবিউট, আর কিছুই না। ঠিক ইমেজের সোর্সের মতো, IMG টেকের সোর্সের মতো এটা একটা অ্যাট্রিবিউট, হাই রেফারেন্স, আর কিছুই নেই। হাই রেফারেন্সের মাধ্যমে আপনি বলে দিবেন আপনি তাকে কোথায় পাঠাতে চান, আপনি তাকে কোথায় পাঠাতে চান, এটাই হচ্ছে হাই রেফারেন্স, আর কিছুই না। প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমাদের আরও একটা 2টা 3টা অপশন আছে, আমরা একটু শেষ করব, তারপর আমি আপনাদেরকে করতে দিব, আপনারা করবেন। চাইলে আপনারা এখনও শুরু করতে পারেন যদি আপনারা চান। আপনারা কি এতটুকু প্র্যাকটিস করবেন? স্যার আপনি স্ক্রিনে একটা প্রশ্ন উঠে দিলে ভালো হয়। জি, আপনি কম্পিউটার স্ক্রিনে যদি একটা প্রশ্ন উঠে দিতেন, এই প্রশ্ন অনুযায়ী আমরা মানে হাই রেফারেন্সের ওই যে ওইটার কাজটা করতাম আর কি, হাইপারলিংক ট্যাগের কাজটা। একটা প্রশ্ন উঠে দেন, আমরা ওই অনুযায়ী কাজ করব। মানে আমি বুঝতে পারছি না আপনার কথা। মানে আপনি তো বলছেন যে আমাদের প্র্যাকটিস করার জন্য না, হ্যাঁ, এই যে হ্যাঁ ওই তাই জন্য আর কি একটা প্রশ্ন উঠাই দিলেই তুই ওইটার সাপেক্ষে আমরা আর কি প্র্যাকটিসটা করব। না না না, আমি মুখে বলে দিলাম তো, মুখেই তো বলে দিলাম যে আমি যতটুকু করেছি, হ্যাঁ, আপনি এখন যদি প্র্যাকটিস করা শুরু করেন, সাপোজ ধরুন
আপনি প্রথমে একটা ইমেজ ট্যাগ নিয়ে আসবেন, ইমেজ ট্যাগের ফাংশনালিটিগুলো শেষ হলো আমি যেভাবে দেখাইছি, ডিরেক্টরির ভিতর থেকে, ডিরেক্টরির বাইরে থেকে, ফোল্ডার থেকে, ফোল্ডারের বাইরে থেকে, ডেস্কটপ থেকে সবগুলো একবার করে আনার চেষ্টা করলেন, হ্যাঁ সবগুলো আসছে। তারপরে আপনি আবার প্রয়োজন আরেকটি ট্যাব ওপেন করেন, ওখানে আবার শুরু করেন এ ট্যাগ দেওয়া, এ ট্যাগের সবগুলো ফাংশনালিটি দেখা শুরু করেন, এই যে টার্গেট দিয়ে টার্গেট ছাড়া এভাবে ট্রাই করেন, সবগুলো কমপ্লিট, হ্যাঁ আমার শেখা শেষ হয়ে গেছে বা আমি পেরে গেছি। তারপরে তো বাসায় আবার প্র্যাকটিস করবেনই, কারণ একবার প্র্যাকটিস করলে তো আর এগুলো থাকবে না, আপনি ভুলে যেতে পারেন, অস্বাভাবিক কিছুই না। জি স্যার, বুঝতে পারছি। এখানে জাস্ট এটাই যে আপনি এখন যদি কোনো প্রবলেমে পড়েন, আমি তাৎক্ষণিক আপনাকে হেল্প করতে পারতেছি যে হ্যাঁ এইভাবে না, এটা এইভাবে হচ্ছে, বা আমি করি না করি এখানে আরও যারা আছে তারা বলতেছে ভাই এটা এইভাবে কাজ করবে না, এটা এইভাবে কাজ করে, আপনি করেন শেষ হয়ে যাবে। বাট আপনি যদি ক্লাসে না করে হঠাৎ করে রাত্রে বাসায় করতে গেলেন, দেখা গেছে যে আপনার চোখের সামনে কিছুই নাই, সবই ঠিক আছে, আপনি ধরতেই পারতেছেন না যে আপনার এই একটা কোটেশন দেওয়া হয়নি, এটা হবে না, এটা না দিলে দেখবেন কাজ করবে না। কিন্তু আপনার চোখে ধরাই পড়বে না যে এখানে একটা ডাবল কোটেশন বাদ পড়ে গেছে, কিন্তু আপনি চোখে না পড়লে কেবো আমাদের চোখে ঠিকই পড়বে, আমরা ধরে ফেলতে পারবো, বা এখানে অনেকেই আছে তাদের চোখে ধরা পড়ে যাবে। এই জন্য আমি বলি যে আপনারা এখানে দেখুন, যদি পারেন তো আলহামদুলিল্লাহ, বাসায় তো আরও 100 বার প্র্যাকটিস করবেন, আপনার সমস্যা নেই। আর যদি না পারেন তাহলে আমরা তাৎক্ষণিক আপনাকে হেল্প করতে পারবো। আপনারা একবার ট্রাই করে দেখেন ইমেজটা এবং এইটা, তারপর আমি বাকিটা আবার দেখাচ্ছি, এবং প্রয়োজনে আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি।